কালকেই দেখলাম ছেলেটাকে। এবং লাস্ট ম্যান আমি এখান থেকে চলে গেলাম। মোচরটা আমার কখন দিল, আমিও দ্বন্দ্বে আছি, মারা গেছে কি মারা গেছে ফাঁসা গেছে এটা বলতে পারি না। আবার একটু বিতর্কে আসি, মধুর মিলনেও কিন্তু আপনি শাবনূরকে দিয়ে আবার একটা সাহসী দৃশ্য করালেন। আমি যখন পৃথিবী তোমার আমার মধ্যে এটা করলাম, মধুর মিলন একটু ট্রাই করি। মৌসুমীকে নিয়েছিলাম মিস ডায়নার মধ্যে। আপনারা এখনো দেখবেন কিয়ামত থেকে কিয়ামতের চেয়ে মোস্ট গ্ল্যামার করছি। এটা সত্য যে হাফ প্যান্ট বা এইসব ড্রেস ঋতুপর্ণারই আবিষ্কার। রানী মুখার্জির সাথে আলোচনা বাদ দিয়ে ঋতুপর্ণাকে নিলেন। 20,000 রুপি তাকে সাইনিং মানিয়ে দেওয়া হয়েছে, সে কাগজের ডকুমেন্ট আছে। স্ক্রিনে আপনি যে সালমান শাহকে দেখেন, তাকে আপনি 10-এ কত দিবেন? সালমান শাহ হিসেবে ওখানে 10-এর মধ্যে 10 দেবো। মান্নাকে নিয়েছিলাম আবার একটি যুদ্ধ, আবার একটি যুদ্ধ, অ্যাকশন ছবি, মুক্তিযুদ্ধের উপর। শাকিব খানকে কত দেবেন? এক ঘন্টা পর দুইজনে আসলো, আমাকে শিডিউল রেডি আছে, বস সকালবেলা 100% খোদার কসম আপনাকে দিয়ে দেব। তো আমি উঠি, স্বামীরা শুধু বলল, বদল ভাই এবার আর আপনার আর্টিস্টকে। আচ্ছা, মানে সালমানের অপোজিটে আর্টিস্টকে। আমি বললাম যে 4-5টা ছবি সামনে তো আসেই, ওটা চেঞ্জ হতে পারে 2-4টা, আপনি পপিকে নেন। স্বামীরা বলল পপির ছবি রিলিজ হয়নি, 97-তে বোধহয় কুলি রিলিজ হয়েছে, ছবির মেকিং চলতেছে। পপিকে এর আমি দেখছি হাইট টাইট, তো আমার তো অসুবিধা নেই, আমি গল্প স্টার আর আমার রাশি এখন স্টার, থাক না একটা ভেরিয়েশন। একটুক বিপদে পড়বো সেটা আর বলতে চাই না। পপিকে নিলে যা হয়, টিমের মধ্যে অনেক অবজেকশন এটা আসবে, টিমটা বদলালে আসলে পজিটিভলি অনেক সমস্যা হয়, আসলে বদলিলে অনেক সমস্যা হয়, তারপরে তো নারী অনেক ব্যাপার থাকতে পারে। যাই হোক, নিলাম, যা ঠিক আছে। তো ওইখান থেকে পপিরে ফোন করলাম, মানে ওই সালমানের বাসা থেকে। ও বাদল ভাই বলেন ভাই, আমি বললাম যে সালমানের সঙ্গে তোমার একটা ছবি সাইন করব কালকে। পপি তো খুশি, তো কালকে আমরা দুপুরবেলা লাঞ্চ করব, সালমান, তুমি, আমি, সামিরা। ঠিক আছে চলো। এই কথা বলা চলে আসলাম। সকালবেলা আমি যেহেতু ডিরেক্টর, ওকে প্রেজেন্ট করার জন্য পপিকে, নতুন তো একটু সাজগোজ নিয়ে যেতে হয়। তা আমি নর্মালি 9টা-10টার সময় পপির বাসায় গেছি। বাসা তো হলো গাউসনগর উল্টা দিকে, ওইদিকে বাসা। তো ওখান থেকে ওকে মোটামুটি রেডি করে, আচ্ছা আমরা তো 1টা-1.5টার সময় যাবো, আমি সালমানকে ফোন করা শুরু করছি, ফোন ধরে না। তখন আমি বললাম আমি গিয়ে দেখি, পাশাপাশি বাসা, আমি যা ওখানে ফোন দেবো, তাহলে তুমি বাইরে হবা, গাড়ি নিয়ে চলে যাবো। 1টা-1.5টা বাজে, শেরাটনে খাওয়ার কথা। অন্ততন্ত করে সালমানের বাসা দেখি দুনিয়ার লোক দাঁড়িয়ে আছে, কিংকর্তব্য একদম সবাই দ্বিধাদ্বন্দ্বের মধ্যেই আছে, কি হবে। এই 2-1জন উঠতেছে নামতেছে, আমিও গেলাম, গিয়ে দেখলাম ওই যে ড্রেসিং রুমে লাশটা, স্বামীরা পাশে কাঁদতেছে, কেউ কিছু বলতে পারে। পরে আমি ওখান থেকে নেমে, ফিরোজ নামে এক ডাইরেক্টর ছিল, মারা গেছে, ও ওখানে গেছিলো, আরও মতিন রহমান টহমান। আমি বাসায় খবর জানে? না, কোথাও ফোন করো। ফোন করার পরে ওরা আসলো, আসার পরে উপরে গেল। আর আমি কিন্তু কষ্ট লাগতো যে ছেলেটা মারা গেছে, তারপরে এতগুলো ছবি, অর্থনৈতিক ব্যাপার আছে, সেটা তো স্বাভাবিকভাবে আসবেই, আসলে সেটা লাগবে। খুবই কষ্ট লাগলো, এটা ছেলেটার সম্ভাবনা। কালকেই দেখলাম ছেলেটাকে, এবং লাস্ট ম্যান আমি এখান থেকে চলে গেলাম, খুবই কষ্ট লাগলো। তারপর ওর বাবা মা আসলো, প্রতি লাশ নামাইলো, অনেক লোক দাঁড়িয়ে আছে, কিন্তু গাড়িটা ওর বাবা, সালমানের বাবা ড্রাইভ করতেছে, সামনে বসা, পিছনে ওর ভাই এবং মা কোলের মধ্যে নিয়েছে, সবাইকে ডাকতেছে, কেউ আসতেছে না। আমি সামনে গিয়ে বসলাম, বসার পর ওখান থেকে হোলি ফ্যামিলি গেলাম। যাওয়ার পরে ওই জরুরি বিভাগে দেখলো টেকলো, মোচরটা আমার কখন দিল, আমিও দ্বন্দ্বে আছি, মারা গেছে কি মারা গেছে ফাঁস গেছে এটা বলতে পারি না। তো ওরা ডাক্তাররা বললো মেডিকেলে নিয়ে যান, আমরা পারছি না, মেডিকেলে নিয়ে যান। তারপরে ওখানে গেলাম, গিয়ে তো ডেট। তখন আপনি বুঝলেন যে দ্বন্দ্বে নেই। আমি খুব হতবাক ছিলাম, খুব কষ্টে ছিলাম ভীষণ। আমি হয়তো এই ছেলেটাকে নিয়ে রান করতে পারতাম, আর অ্যাডজাস্ট হয়েছিল, প্লাস সালমান শাবনূর সব মিলে। আমার তখন স্বপ্ন ছিল, এই যে রাজ্জাক ভাই, ফারুক ভাই ছিল না, তখনই কিন্তু আলমগীর ভাই থাকার কথা ছিল। আলমগীর ভাই, আমি সিনিয়র আর্টিস্টগুলোকেও রান করাবো, জুনিয়র আর্টিস্টগুলো দিয়ে এরা অ্যাক্টিং শিখবে, ব্যবহার থাকবে,
এরা কিভাবে ট্রেডে আসছিল, ক্যানভাসটা অনেক বড় হবে। ক্যানভাস বড় হবে, এটা ছিল। আপনার তো আসলে অনেক সিনেমা, প্রায় 13টি সিনেমা আমি যদি ভুল না বলি। তো এবার আমি একটু ছোট করে জানি যে বিশ্বনেত্রীতে আপনার সাথে ছিলেন শাবানা আপা। সো আপনার শাবানা আপার এক্সপিরিয়েন্সটা আমাদেরকে একটু বলেন। যখন আমি দুনিয়ার ব্যবসা করলাম, প্রমাণ তো করলাম যে আমি ছবি বানাইতে জানি বা ভালো ব্যবসা জানি, এখন আর্টিস্ট নিয়ে কাজ করব। মূলত তো আমার টার্গেট হলো সোশ্যাল রোমান্টিক ছবি, ওই ধরনের ছবি। তা আমার তখন মাথায় আসলো যে কলেজের একটা পলিটিক্স নিয়ে ছাত্রদের, স্টুডেন্ট, সেইখানের এই জাতীয় একটা গল্প। পাশাপাশি সে এটা কাজ করতে গিয়ে সে খুব প্রতিবাদী এবং কলেজে সে প্রফেসরও। তো ছেলেমেয়েরা যে দুষ্টামি করে, তারপরে সেটার সঙ্গে সিন্ডিকেট করে ওই কলেজের বাবা মারা অনেক সময় আছে নেগেটিভ ক্যারেক্টার, তারা থ্রেট পেট দেয়। এর প্রোটেকশনের জন্য একটা মাসেল ম্যান দরকার, ফাইট, সেটার জন্য জসিম ভাইকে নেওয়া। জসিম ভাই কিন্তু অ্যাকশন ট্যাকশন, কিন্তু গল্প শাবানা ম্যাডামের বিশ্বনেত্রী। শাবানা ম্যাডামের অভিজ্ঞতা হলো, শাবানা ম্যাডামের সঙ্গে বিশ্বনেত্রী তো আমার ডাইরেকশনে, কিন্তু প্রথম ইমান, কুদরত, যখন সহকারী ছিলাম, একটা ভালো রিলেশন ছিল আমার সঙ্গে, খুব যাওয়া আসা, অমায়িক ব্যাপার। এবং শাবানা ম্যাডামের ছবি হলেই চলে, প্লাস সোশ্যাল দর্শক, আমি তো সোশ্যাল কিছু বানাবো, এইভাবে উঠা বসা করে তাকে ছবিতে নেওয়া। এই জন্যই তাকে নেওয়া, এবং খুব মজা পেয়েছি। এবং মজার ব্যাপার হলো, তখন বাসায় আমার কিন্তু TNT ফোন নেই। আচ্ছা আচ্ছা। আমি কেবলমাত্র বিয়ে করছি। তো আমাকে ম্যাডাম বলল যে তোকে ফোন না নিলে আমি তোর ছবি করবো না। আমি তো প্রথম বুঝিনি। তো সেই সময় TNT ফোন পাওয়া খুব টাফ। উনি ফোন টোন করে দেওয়া হয়েছে, তারপরে আমি ফোন লাগাইছি। তখন বলল যে তোকে ফোন নেওয়ালাম কেন, সারাদিন শুটিং করি, কালকে কি শুটিং করব, কি ড্রেস পরবো, এই জন্য তোর সঙ্গে আমার কথা বলা দরকার। রাইট। এটা একটা গুণ ছিল তার। জসিম ভাই, জসিম ভাই হলো খুব কাজের প্রতি সিরিয়াস, এটা সবাই শুনছেন, যে বাথরুমে গেলেও সে এটা নিয়ে ভাবে, ক্যারেক্টার নিয়ে ভাবে। পাশাপাশি তার আশেপাশের যে চরিত্রগুলা, সেটা কদ্দূর কী আছে না। আমার সময় তো সে অ্যাকশনগুলো যে করলো, তখন তো বুকের এই অবস্থা ছিল। একটা পর্যায়ে জসিম ভাই কত সিরিয়াস, আমার ছবি শেষ হয়ে গেছে, ছবির নাম বিশ্বনেত্রী, আমি একটা ট্রেলার বানিয়েছি পাবলিসিটির জন্য, হল ট্রেলার। সেখানে 3টা ক্যারেক্টার বিশেষ করে খুব ইম্পর্টেন্ট। আমিন খানও ছিল, হুমায়ুন ফরিদি, জসিম ভাই, শাবানা ম্যাডাম। নিঃসন্দেহে শাবানা ম্যাডামের অংশটুকু বেশি, আমি ট্রেলারও ওইভাবে প্রেজেন্ট করছি। জসিম ভাই সব খবর রাখে। আমি FDC-তে ছিলাম না, সে ল্যাবে গিয়ে ওই ট্রেলারটা গোপনে দেখছে, দেখে হুমায়ুন ফরিদিকে ফোন করছে। ফোন করে বলছে, মিয়া আপনিও অ্যাক্টিং করছেন, আমিও অ্যাক্টিং করছি, ছবি তো ট্রেলারের মধ্যে আমরা নেই। আছে 100% আছে, কিন্তু ওনারা সন্তুষ্ট না। তা আমি FDC ঢুকছি, হুমায়ুন ফরিদি আর সে দুইজনে মিলে আমাকে মসজিদের কাছে নিয়ে গেছে, তখন সুইমিং পুলের ওখানে গিয়ে তবা করে বলতেছে যে এইটা রিলিজ না করি আমাদের সাথে আরও কিছু অ্যাড করে রিলিজ করেন। আমি বললাম এখানে কসম করবো, কিন্তু আমি অ্যাজ এ মেকার হিসেবে এখান থেকে আমি সরে যাব না, কসম করান। এই একটা মজার ছিল। তার মানে কি, জসিম ভাই প্রফেশনালি নিজের এই স্ক্রিনের ইমেজের জন্য অনেক সিরিয়াস ছিলেন। আপনি এরপর আবার একটু বিতর্কে আসি, মধুর মিলনেও কিন্তু আপনি শাবনূরকে দিয়ে আবার একটা সাহসী দৃশ্য করালেন। যে এটার সাথে আমি একটা প্রশ্ন করি যে সেই সময় ঋতুপর্ণা বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে প্রায় একই সময়ে কাজ করছে, এবং বলা হয় যে ঋতুপর্ণার মানে তিনি নায়িকাদের যে শর্ট পোশাক পরতে হবে, এই ট্যাবুটার মূল কারণটা হচ্ছে ঋতুপর্ণা। কারণ তিনি এত পড়লেন এবং এত সাকসেসফুলি এত সাকসেসফুলি ক্যারি করলেন যে বাংলাদেশের নায়িকাদের উপর একটা প্রেশার পড়ে গেল, মানে দর্শকরা তাদেরকেও দেখতে চাইল। তো আমি যেটা বললাম, আসলে এই কারণেই কি শাবনূরকে আপনি এইভাবে উপস্থাপন করা শুরু করলেন? 2টা কারণ, এটা যেমন কারণ আছে, প্লাস শাবনূরের ক্যারিয়ার, ছবি হিট করা, শাবনূরকে বেঁচে থাকার জন্য, আমাকে বেঁচে থাকার জন্য। মধুর মিলনের কথাটাই আগে আসি। আমি যখন দেখলাম শৈল্পিকভাবে সেক্সটারে এক্সপোজ করা যাচ্ছে, গ্ল্যামারটারে এক্সপোজ করা যাচ্ছে, সেন্সার কাটতেছে না, আমি ওইভাবে প্রেজেন্ট করতেছি, সেটাতে ছবি যদি ঈদের সময় রিলিজ হওয়ার পর বাম্পার হিট হয়ে গেছে। আমার বিষয়বস্তু তো সোশ্যাল রোমান্টিক গল্প, সারা ছবিতে তো এরকম চিৎকার গালাগালি নেই, অন্য কিছু নেই, শুধু 3 মিনিটের একটা ভেজাল আছে, এই জিনিসটা আছে। তা আমি যখন পৃথিবী তোমার আমার মধ্যে এটা করলাম,
মধুর মিলন একটু ট্রাই করলাম ওইভাবে। এটা সত্য যে হাফ প্যান্ট বা এইসব ড্রেস রীতিপণ্যেরই আবিষ্কার, এবং সেই কালচারটা তো আমাদের ট্রেডে ঢুকে গেছে অলরেডি, অন্যান্য আর্টিস্ট করতেছে। তাহলে এখান থেকে শাবনূর পিছিয়ে পড়বে কেন? কিন্তু শাবনূরকে তো আমি অশ্লীলভাবে প্রেজেন্ট করতেছি না, নিউজ আপনাদের দিয়ে আমি কিন্তু অনেক স্টানবাজি করাইছি, অত তো না। ঋতুপর্ণার সাথে আপনি একটা কাজ করলেন এবং সেটা খুবই আমি বলবো যে ওপেন বড় সাফল্য পেল সাগরিকা। এটা ওপেন কথা, আমি শাবনূরকে আর নেব না। এটার কারণটা কি? মানে ততদিন আপনাদের ব্যক্তিগত সম্পর্কের যে আমি একটা ভালো সম্পর্ক ছিল সেটা কি কোনো কারণে ভেঙে গেল বা কেন গেল? না, এটা একটা দ্বন্দ্ব, যেটাই হোক আমি আর তাকে নিয়ে কাজ করতে পারবো না। আচ্ছা, আমার শুধু ইচ্ছা না, অনেক কারণে কাজ করতে পারবো না মিলে। আচ্ছা, তাহলে আর বাংলাদেশে নায়িকা কে থাকলো? মানে গ্ল্যামারাস নায়িকা লাগবে। আমি এর আগে মৌসুমীকে নিয়েছিলাম মিস ডায়নার মধ্যে, ঘরের মধ্যে চলে গেছিল, একদম ঘরের মধ্যে চলে গেছিল, বাচ্চা কাচ্চা হয়ে গেছে। আমি এসে মোস্ট, আপনারা এখনো দেখবেন কিয়ামত থেকে কিয়ামতের চেয়ে মোস্ট গ্ল্যামার করছি, এবং ছবি খুব আলোচিত ছিল, পুল তো হয়েছে, ও তো ব্যবসার মধ্যে যায়নি। তারপরে একটি গান এত ভালোবেসো না, ফেরদৌসের সঙ্গে প্রথম জুটি করে দিয়েছি, তাহলে তো আর নায়িকা নেই, টিনেজারের ওপর গল্প। তো তখন সাগরিকা আমার হেলাল খানের অ্যাগেনিস্টে যদি জয়েন্ট ভেঞ্চার ছবিগুলো স্বামী কেন আসামি ভালো যাচ্ছে, তো ঋতুপর্ণার গল্পটা হলো, যখন আমরা এই ছবিটা সাইন করতে গেছি তারও একটু আগে সাগরিকা, আমরা রানী মুখার্জিকে সাইন করতে গেছিলাম। তখন কলকাতায় এসে ওই যে বিয়ের ফুল নাকি একটা ছবি যাবে বোম্বাই যাওয়ার, আমরা সাইনও করে ফেলছি। পরে হেলাল খান ঋতুপর্ণা তখন শ্বেত পাথর এগুলো কী ছবিতে আসতেছে, বলছে ওনাকে নেই, এই বাদ দেওয়া হলো। রানী মুখার্জির সাথে আলোচনা বাদ দিয়ে ঋতুপর্ণাকে রানী মুখার্জির সঙ্গে অলরেডি আলোচনা করছি, তখন বোম্বাই যায় নাই। 20,000 রুপি তাকে সাইনিং মানিয়ে দেওয়া হয়েছে, সে কাগজের ডকুমেন্ট আছে। তো প্র্যাকটিক্যাল রানী মুখার্জির গলার চাঞ্চানার জন্য ওরাই, আমারই ইন্টারেস্ট ছিল, যে সম্ভাবনা ছিল, আমি চাচ্ছি যে সামনে যখন বাদ হয়ে যাচ্ছে এমন একটা আর্টিস্ট নিয়ে আসি যেটা দিয়ে আমাদের জয়েন্ট ভেঞ্চারে ওখানে সেল হবে, প্লাস আমিও স্টাবলিশ হব নির্ভর ট্রেডের এই অবস্থা। তো পরে আর হলো না, ঋতুপর্ণাকে সাইন করা হলো। স্বামী কেন আসামি রিলিজ হয়ে গেল, স্বামী কেন আসামি ঋতুপর্ণা এক টাইমে প্রায় সাইন, আমারটা হলো লেট, এই জন্য ঋতুপর্ণাকে ওখানে নেওয়া। এবং ছবি তো ওই যে আয়েব বাচ্চুর প্রথম গান, আয়েব বাচ্চুর সেকেন্ড ফিল্মে হিট গান আকাশ ছুঁয়েছে মাটিকে, ওই টিমটায় আপনি ছিলেন কিনা জানি না, আমার নাম পড়ে না, ভোরের কাগজ পত্রিকা নাকি ওইটাকে, ভোরের কাগজ ছিল, ভোরের কাগজে বকুল কাজ চাকরি করত, কবির বকুল বিভিন্নখানে কাজ করে, ঠিক আছে, কিন্তু বড় স্টার কোনো ডাইরেক্টর পায় না, মিউজিক ডাইরেক্টর পায় না, আলাউদ্দিন আলী। তো মনে হলো যে আপনারা, আপনি, বাবু টাবু সবাই মিলে, যে আমাদের তো পছন্দের ডাইরেক্টর বাদল ভাই আছে, ওনাকে ধরে যদি, ওনার মিউজিক ডাইরেক্টর আলাউদ্দিন আলী, তাহলে উনি যদি ওনাকে ডমিনেট করতে পারো, আলাউদ্দিন আলী ওনার কথা শুনবেন। এই তখন আমি, আপনারা যখন বললেন, আমিও রফিকুজ্জামান, গাজী ভাই, এরা সবাই গান লেখে। আমি কলকাতায় পুলক বন্দ্যোপাধ্যায় থেকে বোম্বাই, তখন আমি গান নেওয়া শুরু করলাম। একটা ইয়াং ছেলে মডার্ন কথাবার্তা লিখবে, বিল্টন খন্দকার যেমন লেখে, এরকম একটা ছেলে। তো এর দুই একটা গান দেখলাম, কথাবার্তার সুর ভালো, তা আমি নিয়ে গেলাম, নিয়ে স্টুডিওতে পরিচয় করে দিলাম মিউজিক ডাইরেক্টর। আলাউদ্দিন আলী তো আগে থেকেই বলছিল, ওই গল্প বকুল বলছে যে এসব আমার রিসার্চ করার সময় নেই, তা আমি ভাই পেশার দিয়ে লেখালাম। মজার ব্যাপার হলো, ওকে কাগজ দেওয়া হলো, লেখা হলো, একদিনে কিন্তু গান উনি লিখে ফেললো। ওই গানটাই হলো কবির বকুলের, যে আয়েব বাচ্চুর আকাশ ছুঁয়েছে মাটিকে, এবং এটা বলতে গেলে কবির বকুলের উত্থান আপনার গান থেকেই। আমি বলবো যে আপনি নিজেও তারকা পরিচালক এবং তারকাদেরও পরিচালক। আমি একটু যদি আলোচনা একটু এগোতে চাই, যে মান্না ভাইয়ের সাথে তো আপনার কাজ হয়েছে, তার সাথে কাজ করার এক্সপিরিয়েন্স একটু বলেন। আমার অলমোস্ট সব নায়ক নায়িকা আমার সঙ্গে কাজ করছে। যেমন আমার একটা দুঃখ রয়ে গেছে, আমার ডায়েরিতে সবচেয়ে বেশি যে খাতির ওঠা বসা নায়ক আলমগীর ভাই, তাকে কোনো ছবিতে আমি নিতে পারিনি। তাকে একটি ছবিতে নিয়েছিলাম, বৃষ্টির চোখে জল, তিন্নিকে নিয়ে, সে ছবিটা শেষ করতে পারিনি। মান্নাকে নিয়েছিলাম অ্যাকশন একটা মুভি, আবার একটি যুদ্ধ, অ্যাকশন ছবি মুক্তিযুদ্ধের উপর, এবং জেমসের একজন পার্টনার ছিলেন মাহবুব খান কুই, তার প্রোডাকশন। তো মৌসুমীকে আবার ওই ছবিতে নিলাম, নিয়ে কাজ করলাম। আমি ধরে নিছি তো আমার এটা একটু ট্র্যাকের বাইরের গল্প, অ্যাকশন করছি,
যেমন এইটা একটাই শুধু বলি, অ্যাকশন হলেও কিন্তু আমি ভিন্নভাবে আনার চেষ্টা করছি। এই ছেলেটি প্রফেশনাল খুনি। আচ্ছা আচ্ছা রাতে সবসময় ডাস্টবিনের পাশে ঘুমায়। আচ্ছা একটা বস্তা থাকে, বস্তার ভিতর রান্দা আর হলো খড়ম পায়ে দিয়ে পড়ে। ব্যাকগ্রাউন্ডে একটা গল্প আছে কেন খুনি হয়েছে, সেই খুনিগুলোর একটা কারণ ধারে ধারে সে খুন করে। এটাই মান্না যথেষ্ট সহযোগিতা করছে। মান্না খুশি হয়ে কাজ করছে যে বাদল ভাই তো একটার পর একটা ছবি হিট দেয়। ভেরিয়েশন, এই ভেরিয়েশন না, যে মান্না ভাইকে নিয়ে একটা গল্প কিন্তু চালু আছে যে মান্না ভাই যখন শুরুতে কারো সিনেমা করতেন তখন পারিশ্রমিকে ছাড় দিতেন, বা হ্যাঁ আপনার বেলায় এক্সপেরিয়েন্সটা কি? আমি তো এই ছবির প্রডিউসার না, যেহেতু জেমসের ওনেরা ছিল, পারিশ্রমিক অনেক ছাড় দিয়েছে এবং শিডিউল অ্যাডজাস্ট করছে। মানে বাদল খন্দকার একটা সিনেমা করব এই ব্যাপারটা ছিল। ওকে, শুধু তাই না, হুসুটও খাইছে। যেমন কিছু টেকনিশিয়ান ফাইট এটা সে সাজাইতে চাচ্ছিল, আমি বলছি আমি এটা করতে পারবো না, উনি এখানে ব্যাঘাত হয়েছে ওনার। আমি তো সবশেষ আলোচনায় যাব বিদ্রোহী পদ্মায়। তার আগে একটি সিনেমায় আপনার সিনেমা অভিনয় করেছিলেন, আজকের যাকে কিং খান বলা হয়, শাকিব খান। তো সেই সময় শাকিব খানের সাথে আপনার কাজ করার এক্সপিরিয়েন্সটা কি? শাকিব খান তখন সেকেন্ড লিড করে, আচ্ছা আচ্ছা, আমিন খান মেন লিড। একটা হিরো দরকার, যে কোনো হিরো হলে চলবে। শাকিব খানকে নিয়ে যে আমি কোনো আলাদা চেষ্টা করছি তা না, গতানুগতিক গল্পের মধ্যে অ্যাকশন। শাকিব খান পপি প্রেম করছে, প্রেম একসঙ্গে জুটি ছিল। এটা হলো গিয়ে আমাদের এই যে শশিনার পেরিয়া মতিঝিল একটা গন্ডগোল না, ধর্ম নিয়ে যুদ্ধ, এটার উপরেই বানাসলাম। ওটার প্রতিবাদ সে অভিনেতা কে কে ছিলেন? এটার মধ্যে ছিল হলো গিয়া শাকিব, পপি, আমিন খান, শাহনাজ, রাজীব, দীপজল ছিল এই ছবিতে। আচ্ছা, রাজীব এবং দীপজল হচ্ছে দুইটা ভণ্ডপুর থাকে বছর, লাল সালুর যেমন গল্প, রাইট রাইট এই জাতীয়। তখন শাকিবকে কেমন দেখতেন? সত্যি কথা বলেন, আপনি কি মানে ভাবতে পারছিলেন শাকিব খান এই পর্যায়ে আসবে? আমি ভাবি নাই যে এই পর্যায়ে আসবে। আচ্ছা, খুব সত্য কথা। ওকে, কারণ এই জন্য ভাবি নাই, ততক্ষণে ইন্ডাস্ট্রিতে অন্য জায়গায় অন্য ট্রেডের মানে ওই রকম মেকার মূল্যবান হয়নি। যে আলমগীর একটা কথা বলে না, আজকে আমরা এই জায়গায় পরিচালকদের কারণে, বিভিন্ন কারণে, আবার আমরাও ব্যর্থ হয়েছি যে অত তাড়াতাড়ি ইন্ডাস্ট্রি শেষ হয়ে গেল, আমরা কিন্তু এদেরকে ধরে রাখতে পারলাম না। আপনার মতো একজন মেকার শাকিবকে দেখে তো তখন ভাবতে পারেন নাই, হ্যাঁ, আপনি মানে সৎভাবেই স্বীকার করলেন। হ্যাঁ, আজকে তার অবস্থানটাকে আপনি কিভাবে দেখেন? এখন আমি যে অবস্থানটা দেখি, এটা হলো গিয়ে ঘটনা হলো ধারাবাহিকভাবে হঠাৎ সালমান মারা গেল, গ্যাপ, হঠাৎ মান্না মারা গেল, হঠাৎ জসিম সাহেব মারা গেল, হঠাৎ শাবানা ম্যাডাম ফিল্মে অ্যাক্টিং করবে না, ওকে, এদিকে তো গ্যাপ পড়ে গেল। রিয়াজ বা আদাস, আমিন খান বা এরাও তো ফেরদৌস এরা ওই জায়গায় যাচ্ছে না। ট্রেডও আস্তে আস্তে ট্রেন্ড অন্যরকম চলে গেল, গল্প প্রধান নেই। তো সেইখানে ধারাবাহিকভাবে একটা ছেলের উপর প্রেশার পড়লো, ওয়ান ম্যান শো করে আস্তে আস্তে এই জায়গায় আসলো। আসার পর পরবর্তী থেকে আমি যেটা সেলুট করবো ওকে, এই পর্যন্ত আমি ভাবি না যে কী হবে, ছবি হচ্ছে। হঠাৎ প্রথম বোধহয় একটা জয়েন্ট ভেঞ্চার ছবি, শিকারি প্লাস এখানে রাজ্জাক ভাই বা আলমগীর ভাই, এরা কিভাবে স্টার হয়েছে, এদের নিজস্ব একটা হিসাব আছে, সেটার ওর মাথায় ঢুকলো। যেমন ফারুক ভাই জীবনে যাই ছবি করুক, ফারুক ভাই কিন্তু চলচ্চিত্রে অনেকদিন বেঁচে থাকবে, কারণ সে তার জীবনে একটা ক্যালকুলেশন। গোলাপি এখন ট্রেনে, লাঠিয়াল, নয়নমণি, কিছু ছবি পেয়ে গেছে, অনেক নায়কের সেটা রাজ্জাক ভাইয়েরও ভাগ্য হয়নি, সারেং বউ, এইরকম মাথায় ওর ঢুকলো সাকিবের, আমার কাছে মনে হলো এখনকার যুগে হিসেবে ওইসব না। এটা ঢুকে গিয়ে সে ট্রেডে যে সব ছেলেফেলে আছে, যখন সে 30 লাখ 35 লাখ টাকা করলো, ওই টাইমের কথা বলি, কিন্তু সেখানে আর ডাইরেক্টর খুঁজে পাওয়া, সে ওইখান থেকে চেঞ্জ হয়ে হঠাৎ এই মিডিয়ার ডাইরেক্টরের কাছে আসলো, যে থিম যাতে নতুন হয় এবং সে নতুন যাতে লুক দিতে পারে এবং সে যাতে ডমিনেট করতে পারে, ভাষা বোঝে, ল্যাঙ্গুয়েজ বোঝে, এই জায়গাগুলো কিন্তু অধ্যাবসায়। আচ্ছা, মানে শেষ আলোচনায় যাব, তার আগে আমি আপনাকে একটু বিপদে ফেলার চেষ্টা করি। সেটা হচ্ছে যে স্ক্রিনে আপনি যে সালমান শাহকে দেখেন, তাকে আপনি 10-এ কত দিবেন? সালমান শাহ যে ধরনের চরিত্র যা কিছু করছিল, সালমান শাহ হিসাবে ওখানে 10-এর মধ্যে 10 দেব। শাকিব খানকে কত দেবেন? এখন এই যে লাস্টের দিকে প্রিয়তা থেকে এই পর্যন্ত গল্প বাদ দেন, ছবির কথা বাদ দেন, শাকিব যে ইমেজ নিয়ে দাঁড়াচ্ছে, তাকে তো 10-এর মধ্যে আমি 9 দেবো। 9 দেবেন? এখন দেবো।
এক রেখে দিবেন সালমানের জন্য? সালমানের জন্য রাখবো না, সাকিবের জন্যই রেখে দেবো, যদি সাকিব যেতে পারে। আরো যেতে পারে? যেতে পারে। আর সালমানের তো পর্ব শেষ হয়ে গেছে। শাবনূরকে কত দেবেন? 11 দেবো। কেন? 1% ভালোবাসা। মানে আপনি স্যাটিসফাইড? এই জন্যই ভালোবাসা। একটি মেয়ে অত শিক্ষিত না। আমি কিন্তু পর্দার অভিনেত্রী শাবনূরের কথা বলছি। অভিনেত্রী এত শিক্ষিত না, হ্যাঁ, কোনো এক্সপ্রেশন, রিদেম মিস নাই। এবং সবচেয়ে বড় কথা হলো একটা, সবাই সবসময় সেটার মধ্যে আড্ডা মারতেছে, অন্য আর্টিস্টকে ব্যর্থ রাখতেছে, অ্যাক্টিং এর সময় ঠিকই অ্যাক্টিং করতেছে। লাইফ স্টাডি তার, জানে যে কখন ফিল্ম ছাড়তে হবে, কখন কি অবস্থা হবে, কার সঙ্গে কীভাবে কথা বলতে হবে, সব কিছু মিলে। অভিনেত্রী তো সব যেহেতু জিজ্ঞাসা করছেন, এটা বলবো, হাইসেই বলি যাইলে 10-এর মধ্যে 10 কেন, আমি 11 দিতে চাই। মৌসুমী 10-এ 8। আমরা এখন আপনার শেষ সিনেমায় আসি, মুক্তিপ্রাপ্ত। আমি অবশ্য মানে শুরুতেও বলেছি যে আপনাদেরকে আমরা মিস করি এবং এটা শেষ বলতে চাই না, এখন পর্যন্ত শেষ। সিনেমাটার নাম হচ্ছে বিদ্রোহী পদ্মা, এবং আপনি পপিকে নিয়ে কাজ করলেন। সেই পপিকে নিয়ে আপনি মানে আবার কিছু ছবি করলেন, সালমানের সাথে তো করতে পারলেন না, পরবর্তীতে কিছু করতে পারলেন, এবং পপিকে নিয়েই আপনার বলতে গেলে এখন পর্যন্ত ক্যারিয়ারের শেষ সিনেমা। পপিকে আপনি কত দিবেন 10-এ? বিদ্রোহী পদ্মা যদি হয়, পপিকে আমি 10-এর মধ্যে 8 দেবো। মানে পপি এই জায়গায় নিজেকে নিয়ে যেতে পেরেছিলেন। তার আগে গঙ্গা যাত্রা মানসিকতা তো রয়ে গেছে, ওর ফ্রিডমটা ছিল। রিয়াজকে যেহেতু আপনি সালমান পরবর্তী সময়ে একটা ভিত দেওয়ার চেষ্টা করলেন, রিয়াজ রোমান্টিক হিরো, একটা সাথে হিরো থাকার দরকার। 10-এ কত দেবেন? এটা 10-এর মধ্যে আমি ওকে, কিছু কিছু ছবি সব মিলে না, 10-এর মধ্যে আমি 7 দেবো। মান্নার টাইপটাই আলাদা, গল্প অ্যাকশন। মান্না আমার কিছুর মধ্যে, কিছু গল্পের মধ্যে, যেমন আম্মাজান বলছে বা মুখ্যতি বলছে, 10-এর মধ্যে 10 দেবো। আপনার সিনেমায়? হ্যাঁ, আমার সিনেমা যেটা, আমি সেভাবে ওইভাবে করতে পারি না। আমার সিনেমাতে 7-এর বেশি যাওয়া উচিত না, সেটা আমার কারণে, ওর কারণে না। বাদল খন্দকার, আমাদের ফিল্মোগ্রাফি এই অনুষ্ঠানে আসার জন্য আপনাকে ধন্যবাদ। তবে আমি সবসময় আশা করি যে একটা শো তো আর আসলে কমপ্লিট হবে না, আমরা এটা টু বি কন্টিনিউ করতে চাই। আমরা আবারও দেখতে চাই যে বাদল খন্দকারের কিছু সিনেমা আসছে, এবং আমরা সেগুলো নিয়ে যেন আড্ডা দিতে পারি, এই আশা নিয়ে আমি আজকের অনুষ্ঠানটি শেষ করছি। ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের ফিল্মোগ্রাফিতে আমাদের সাথে ছিলেন 90 দশকের একজন প্রিয় পরিচালক বাদল খন্দকার। আমরা আশা করি যে তার কাছ থেকে আপনারা সেই সময়ের সিনেমা, সেই সময়ের তারকাদের অনেক কিছু জানতে পেরেছেন, যা জানতেন না সেগুলো। আমিও আসলে বলবো যে অনেক কিছু জেনেছি, আমার ভালো লেগেছে। আপনারা সবাই ভালো থাকুন, ফিল্মোগ্রাফির সাথে থাকুন, আইজনের সাথেই থাকুন। ধন্যবাদ।